ছাড়ো না বাবা, ওই কলেজের 1 বছরের মাইনে 1.5 লাখ টাকা। তুই মেডিকেল জয়েন করতে চাস কি না? হ্যাঁ বাবা, কিন্তু কিন্তু কিচ্ছু না। দেখ বাবা, তুই কমন এন্ট্রান্সও পাস করে গেছিস, ঠিক আছে? তুই পরশুর মধ্যে ওই কলেজে অ্যাডমিশন নিয়ে নে। এটা ঠিক যে তুই ডক্টরই হচ্ছিস, আর টাকা চিন্তা একদমই করিস না। তার ব্যবস্থা পরশুর মধ্যে করে ফেলবো। টাকা জোগাড় কিভাবে হবে গো? সুনিদা, মালাডে একটা হাউজিং সোসাইটি তাদের কিছু কাজ করাতে চাইছে, তো আজকে গিয়ে তাদের হ্যাঁ বলে দিই। কিন্তু তুমি যে বলছিলে যে তোমার সমস্ত ওয়ার্কার্স মার্বে রোডের সাইটে বিজি আছে, তাহলে তুমি অন্য কন্ট্রাক্ট নেবে কিভাবে? বাবা, তুই পড়াতে মন দে। আর ম্যাডাম, আপনি মন দিয়ে পরোটা বানান। আরে পয়সা আমি রোজগার করবো না? একটা ছোট ব্যাপার নিয়ে এত গম্ভীর আলোচনার কি দরকার? না বাবা, আমার কথাটা শোনো। আমি এখন বিএসসিতে অ্যাডমিশন নিয়ে নেব, আর তার 1 বছর পরে আমি সিএটির জন্য অ্যাপিয়ার হব, আর তারপর কোনো গভর্নমেন্ট কলেজে ভর্তি হয়ে যাব। দেখ বাবা, আমি তোর 1 বছর কেন, একদিনও নষ্ট হতে দেবো না। তুই আজকেই নরুল কলেজ যাবি আর ওখান থেকে অ্যাডমিশন ফর্ম নিয়ে আসবি। কালকের মধ্যে টাকা চলে আসছে, আর পরশুদিন তুই নিয়ে জমা করে দিবি। আর এবার এই কথার ওপর আর কোনো ডিসকাশন নয়, ওকে? আচ্ছা দেখো, তোমার ওপর এমনিতেই অনেক চাপ রয়েছে, তাহলে আর একটা কন্ট্রাক্ট নেওয়ার কি দরকার? কোনো চাপ নেই সুনিতা, তুমি শুধু শুধু টেনশন কেন নাও? আরে টেনশন নেব না কি বলছো? আমার আর জয়ের তুমি ছাড়া কি আর কেউ আছে? আর আমার কে আছে? দেখো সুনিতা, আমি যা কিছুই করছি তোমাদের দুজনের ভালোর জন্যই তো করছি। দেখো, যখন আমাদের জয় ডক্টর হয়ে যাবে আর ভালো কাজ করে অনেক টাকা রোজগার করবে, আমি না সুনিতা তারপর কাজ করা বন্ধ করে দেবো। তারপর আমরা দুজন শুধুই রোম্যান্স করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কাজ করা যাক, আমরা প্রত্যেক 6 মাস অন্তর হানিমুন করতে যাব, তাও আবার সারা পৃথিবী ঘুরে। জিজ্ঞেস করো কেন? কেন? কেননা পিকচার এখনো বাকি আছে আমার জান। ছাও। প্রতাপ বিল্ডারের খুব প্রেশার আছে, উনি চান এই কাজটা ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাক। স্যার, ডিসেম্বরের মধ্যে কজন লোক দিয়ে তো প্রজেক্ট শেষ হবে না। আমি জানি, তুমি একটা কাজ করো, 10-12টা শ্রমিক আরো বাড়িয়ে দাও, আর দেখো প্রথমে ফ্লোরিং এর কাজ কমপ্লিট করো। প্রতাপ, এখনো তো অনেক কাজ বাকি রয়ে গেছে, একটা কাজ করো, তুমি না সবার প্রথমে এই ফ্রন্ট সাইডের কাজটা কমপ্লিট করো। বিল্ডার যেন ভাবে যে খুব তাড়াতাড়ি কাজটা শেষ হতে চলেছে। প্রতাপ, তোমার স্যারের এরকম অবস্থা হলো কি করে? বৌদি, আমরা 3rd ফ্লোরে ইন্সপেকশন করছিলাম, হঠাৎ করে স্যারের পা পিছলে যায় আর স্যার পড়ে গেলেন। কি? একটু দূরে ছিলাম আমি, না হলে আটকাতে পারতাম। ডাক্তারবাবু, আমার স্বামী কেমন আছেন? দেখুন ম্যাডাম, সিভিয়ার ব্লিডিং হয়েছে আর ইন্টারনাল হ্যামারেজও হয়েছে। এখন ঠিক আছে তো? বাড়ি কবে যেতে পারবে? সরি ম্যাডাম, আমরা আপনার স্বামীকে বাঁচাতে পারিনি। কোনো ইঙ্গিত না দিয়েই মৃত্যু চুপিসারে এলো আর একটা সুখী পরিবারের সমস্ত খুশিকে চিতায় তুলে দিল। আমাদের দেশের বেশিরভাগ পরিবারে একজন স্বামী, একজন পিতা,
একা সমস্ত আর্থিক দায়িত্ব পালন করেন। এই কেসে দীপক নিজের পরিবারের ভবিষ্যতের কথা ভেবে রেখেছিলেন আর আগে থেকেই 12 লক্ষ টাকার জীবন বীমা করে নিয়েছিলেন, যাতে স্ত্রী সুনিতা আর ছেলে জয়কে কখনো হাত পাততে না হয়। কিন্তু ফের একবার এই পরিবারের উপর দুর্যোগ নেমে এলো। সেপ্টেম্বর 2011, মুম্বাই। দেখ বাবা, এই মা আমি মেডিকেল পড়বো না, আমি ডিগ্রি কলেজ জয়েন করে নেব। 3 বছর পর জব না পাওয়া পর্যন্ত এই টাকায় সংসার চালাবো। না বাবা, তোর বাবার স্বপ্ন ছিল যে তোর স্বপ্ন পূরণ হোক। এই টাকাগুলোর সাথে ওর স্বপ্নগুলোও ফেলে রেখে গেল। তোকে তোদের দুজনের স্বপ্ন পূরণ করতেই হবে জয়। তুই মেডিকেল কলেজে পড়বি। এটা আমার স্বামীর ডেথ সার্টিফিকেট। মিসেস মাখিজা, আপনি তো জানেনই যে কিছু ফর্মালিটিস মেনটেন করতেই হয়। হ্যাঁ, কিন্তু এই টাকাগুলো পেতে কতটা সময় লাগবে? যদি সমস্ত পেপার ঠিকঠাক থাকে তাহলে খুব জোর 2 সপ্তাহ। কোনোভাবে কি একটু তাড়াতাড়ি হতে পারে না? আমার ছেলে মেডিকেল জয়েন করছে, ফিস দিতে হবে। দেখুন, আমার তরফ থেকে আমি পুরো চেষ্টা করব। আমি আপনার কেসটাকে স্পেশাল মার্ক করছি। থ্যাংক ইউ। হতে পারে মা? একটা টাকাও পেলাম না, আর ইন্স্যুরেন্স কোম্পানি 12 লাখ টাকা রিসিপ্ট পাঠিয়ে দিল। এখানে লেখা আছে কি 3রা অক্টোবর আমরা চেক পেয়ে গেছি। 3রা অক্টোবর কি কোনো চিঠি এসেছিল? না বাবা, কিচ্ছু আসেনি। আমি রোজ লেটার বক্স চেক করি না ঠিকই, কিন্তু ওনারা বলেছিলেন অফিস থেকে চেক পাবো। পোস্টের তো কোনো প্রশ্নই উঠছে না। আমাদের সাথে কেউ বেইমানি করছে মা। ম্যাডাম, যদি আমাদের এখান থেকে চেক ইস্যুই না হবে তাহলে রিসিপ্টটা কি করে হলো? দেখুন মিস্টার রাপ্তে, আমি কোনো চেক পাইনি। দিস ইজ নট পসিবল ম্যাডাম। 1 মিনিট। গড়বি, ভেতরে এসো এক্ষুনি। দেখুন ম্যাডাম, এইটা আপনার সই তো? হ্যাঁ, এটা তো আমারই সিগনেচার, কিন্তু 3রা অক্টোবর আমি তো এখানে আসিনি। ম্যাডাম 1 মিনিট। আপনি 3rd অক্টোবর আমাদের এখান থেকে চেক কালেক্ট করেছেন। 4th অক্টোবর ন্যাশনাল পিপলস ব্যাংকের দেসার ব্রাঞ্চে সেটা ডিপোজিট করেছেন। 5th অক্টোবর সেটা আমাদের এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে। এগুলো সব ভুল। আমার তো ন্যাশনাল পিপলস ব্যাংকে কোনো অ্যাকাউন্টই নেই, তাও আবার দেইসার ব্রাঞ্চে। দেখুন, আমরা সান্টা ক্রুজে থাকি, তাহলে আমরা কেন দেইসার ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলতে যাব? ম্যাডাম, আপনি যদি চেক ডিপোজিট নাই করে থাকেন তাহলে ব্যাংকে চেকটা অ্যাকসেপ্ট হলো কি করে? আর তাছাড়া ক্লিয়ারই বা হলো কি করে? দেখুন স্যার, আমি বলছি তো যে আমি কোনো চেক পাইনি, তাহলে তো সেটাকে ডিপোজিট করার কোনো প্রশ্নই উঠছে না। আমার সঙ্গে চিটিং হয়েছে। এরকম ক্ষেত্রে ম্যাডাম আপনাকে পুলিশের কাছে যেতে হবে। আমরা রুল পাল্টাতে পারবো না।
সম্প্রতি অসময়ে বিধবা হওয়া একজন মধ্যবিত্ত গৃহবধূ তার স্বামীর জীবন বীমা থেকে প্রাপ্ত টাকার সাহায্যে নতুনভাবে জীবনের পাহাড় অতিক্রম করতে বেরিয়েছিলেন, আর সম্মুখীন হলেন এমন এক ফ্রডের যে তার সমস্ত রাস্তা বন্ধ করতে চলেছিল। মানে আপনি চেক কালেক্ট করেননি? আগে না। কিন্তু রিসিভ রেজিস্টারে তো আপনারই সিগনেচার রয়েছে, তাই না? হ্যাঁ, কিন্তু ওই সিগনেচার ওখানে কিভাবে এলো আমি জানি না। আচ্ছা, কোন ব্যাংকে চেক ডিপোজিট হয়েছিল? ন্যাশনাল পিপলস ব্যাংক, দেইসার ব্রাঞ্চ। কিন্তু এই ব্যাংকের কোনো ব্রাঞ্চেই আমার অ্যাকাউন্ট নেই। স্যার, ন্যাশনাল পিপলস ব্যাংক তো ন্যাশনালিস্ট ব্যাংক। তাহলে এটা কি করে সম্ভব হলো? সিগনেচারটা মিসেস মাখিজারি। আচ্ছা, চেক জমা দেওয়ার সময় আপনি ওনার আইডেন্টিটি প্রুফ চেয়েছিলেন? অবশ্যই চেয়েছিলাম স্যার। আমাকে মিসেস মাখিজা প্যান কার্ড দেখিয়েছিলেন। তার কপি কি আপনি দিতে পারেন? না স্যার, ওটা আমি নিইনি। কেন? যখন কেউ আইডি প্রুফ দেখিয়ে কোনো চেক নিয়ে যায় তখন সেই আইডি প্রুফের একটা কপি রাখা হয়, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস এটাই। হ্যাঁ, এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, কিন্তু এবারে মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। দেখুন ইন্সপেক্টর, আমি পুরো দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই ব্যাপারে আমাদের কোনো দোষ নেই। দেখুন স্যার, আপনার এই অসাবধানতার জন্য এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর আপনি বলছেন আপনার কোনো দোষ নেই। ইন্সপেক্টর, আমরা মিসেস মাখিজাকে ওনার ক্লেম আউট অফ টার্ন সেটেল করে দিয়েছি। ওনার তাড়া ছিল, তাই আমরা সমস্ত ফাইল খুব তাড়াতাড়ি চেক করেছি। আর এই তাড়াহুড়োর মধ্যে হয়তো একটা প্যান কার্ডের কপি নেওয়া হয়নি, দ্যাটস ইট। বুঝলে? ইয়েস স্যার। এই সুনিতা মাখিজার ব্যাকগ্রাউন্ড একবার চেক করতে হবে। স্যার, মহিলা তো বেশ সাধারণ, কিন্তু ওনার একটা ছেলে আছে। ছেলেটার প্রত্যেকটা মুভমেন্টের উপর নজর রেখো, ততক্ষণ আমি ন্যাশনাল পিপল ব্যাংক ঘুরে আসি। এই চেক 5ই অক্টোবর ক্লিয়ার হয়েছে স্যার। 6ই অক্টোবর 6 লাখ, 7ই অক্টোবর 3 লাখ, 9ই অক্টোবর 2,90,000 টাকা তোলা হয়েছে। ব্যালেন্স আছে 15,000। বলতে পারবেন অ্যাকাউন্ট কবে ওপেন হয়েছিল? 22শে সেপ্টেম্বর 2011। 22, তার মানে চেক ডিপোজিট করার স্রেফ 11 দিন আগে। হ্যাঁ স্যার। অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটা দেখতে পারি? শিওর স্যার, এই নিন স্যার। ঠিক আছে, আমাদের দরকার হলে কিন্তু আবার আপনার কাছে আসবো। স্যার, সুনিতা মাখিজার ছেলে জয়, ওর ওপর সন্দেহ করার কোনো কারণ নেই। ও পুরোপুরি ক্লিন, আর ওর মায়ের ভালো করে দেখাশোনাও করে। আমার এটা তো একটা ফ্রড কেস মনে হচ্ছে। সুনিতা মাখিজার অ্যাকাউন্ট চেক ডিপোজিট হওয়ার 11 দিন আগে খোলা হয়েছিল, আর সেই ফর্মে অন্য মহিলার ছবি লাগানো। হ্যাঁ স্যার, অ্যাকাউন্টটা ফ্রড করার জন্য খোলা হয়েছে। আর জবরদস্ত প্ল্যানিংও করা হয়েছিল। এই মহিলাকে খুঁজে বার করতেই হবে। হ্যাঁ স্যার, এই ফর্মে দেওয়া অ্যাড্রেসে আমাদের খোঁজ করতে হবে। 14/143 করিমনগর, চারকোপ, কান্দিবালি পশ্চিম। মা, তুমি এত বড় ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কি করে লড়বে? তোর বাবার স্বপ্ন পূরণ করার জন্য আমি গোটা পৃথিবীর সাথে লড়ব। মা, ওরা তোমার কথা শুনবেই না। আমি আমার কথা বলবই। যদি শোনার হয় তো শুনবে। এটা আমাদের প্রাপ্য টাকা, এটা আমাদের পেতেই হবে। দীপক, যখনই আমি কোনো ব্যাপারে ভয় পেতাম তুমি আমার হাত ধরতে। আজ আমার হাত ছেড়ো না দীপক। দেখুন মিসেস মাখিজা, আমি আপনার পরিস্থিতিটা বুঝতে পারছি, কিন্তু আপনার সাথে যে ফ্রডটা হয়েছে তার জন্য আপনি আমাদের কোম্পানিকে দায়ী করতে পারেন না। আমরা গত 100 বছর ধরে বিজনেস করছি। আপনাদের কোম্পানি আমার স্বামীর মতো মানুষদের জন্যই চলছে। আমার স্বামী অনেক পরিশ্রম করে আপনাদের প্রিমিয়াম দিয়ে গেছেন, যাতে খারাপ সময় আমার আর আমার ছেলের কোনো অসুবিধা না হয়। আমাদের তো আমাদের প্রাপ্য টাকা পাওয়াই উচিত, যেটা আমরা দিয়ে দিয়েছি। আপনারা খুব বড় ভুল করেছেন। আমাদের টাকা অন্য কাউকে দিয়ে দিয়েছেন। এই ভুলের মাসুল আপনাদেরই দিতে হবে। নর্মালি আমরা কোন রকম চেকস ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করি না, কিন্তু আপনার এমার্জেন্সি ছিল, যে কারণে আমি স্পেশালি হ্যান্ড ডেলিভারি স্যাংশন করেছিলাম। যদি আমরা আমাদের রেগুলার ফরম্যাট এখানে ব্যবহার করতাম, আজকে এই পরিস্থিতি হতো না। কিন্তু আমি তো আমার টাকা পাইনি।
আর আমার টাকা এক্ষুনি চাই। আপনাদের এই ভুলের মাসুল আমি ভুগতে প্রস্তুত নই। সরি ম্যাডাম, আমরা দ্বিতীয়বার চেক ইস্যু করতে পারবো না। তার মানে আপনার কথার মানে হলো যে আমি সব মেনে নিই আর এই টাকার কথা ভুলে যাই? এখন আপাতত আমি এটুকুই বলতে পারি যে আমাদের এখন পুলিশি তদন্তের অপেক্ষায় থাকা দরকার। এই ফ্রড শুধুমাত্র আপনার সঙ্গে হয়নি, আমাদের ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে হয়েছে। স্যার, করিমনগরে 14/143 কোনো বাড়ি নেই। ভুল ঠিকানা তবে। কিন্তু স্যার, প্যান কার্ডে যে কপি দেওয়া হয়েছে ওটা জাল মনে হচ্ছে না। সুনিতা মাখিজার প্যান কার্ডও সেরকমই হবে। আজকাল তো দুদিনেই প্যান কার্ড তৈরি হয়ে যায়। কি অদ্ভুত ব্যাপার না স্যার? এত জরুরি ডকুমেন্ট কেউ এত সহজে বানাতে পারে? আমিও আপনার নামে প্যান কার্ড বানাতে পারি স্যার। দুদিনে আমার কাছে শ্রীকান্ত মানে অর্থাৎ আপনার নামে একটা প্যান কার্ড হয়ে যাবে আর আমি শ্রীকান্ত মানে হয়ে যাব। কিন্তু এরা ব্যাংকে চকমা দিল কি করে? মনে হয় ব্যাংক ঠিক করে আইডেন্টিফিকেশন করেনি। স্যার, এই যে ইন্ট্রোডিউসার তিনি ব্যাংকের পুরনো গ্রাহক আর এই ফর্মে ওনারই সিগনেচার আছে, রাজন গিরিধর পারিক। ব্যাংক থেকে এর অ্যাড্রেসটা খুঁজে বার করো, দেখা যাক কি আসল না এও নকল। রেসিডেন্সিয়াল প্রুফ দেখার পরেই অ্যাকাউন্ট খোলা হয়েছিল। জালি অ্যাড্রেস ছিল মিস্টার মিশ্র। আপনারা তো ন্যাশনালাইজড ব্যাংক, আপনারা ডকুমেন্টের ফিজিক্যালি ভেরিফিকেশন করেন না? সাধারণত করা হয়, কিন্তু মনে হচ্ছে এবার ভুল হয়ে গেছে। একজন অসহায় মহিলার জীবন বিপন্ন হয়ে গেছে মিস্টার মিশ্র। আপনার ব্রাঞ্চের গাফিলতির কারণে এই মহিলার স্বামীর ইন্স্যুরেন্সের 12 লাখ টাকা লুট হয়ে গেছে। এর জন্য আমি খুব দুঃখিত স্যার। বলুন আমি কিভাবে সাহায্য করব? এই ফ্রড মহিলাকে ইন্ট্রোডিউস করেছিল রাজন পারিক, আপনার ব্রাঞ্চের অ্যাকাউন্ট হোল্ডার। এক সেকেন্ড স্যার। হ্যাঁ স্যার, রাজন পারেক আমাদের কাস্টমার। আমাকে ওর ঠিকানা দিন। 201 সাই কমপ্লেক্স, এসভি রোড, গোরেগাঁও। এটা তো আপনারই সিগনেচার মিস্টার পারিক। হ্যাঁ হ্যাঁ স্যার। এবার ফটাফট বলুন তো, আপনি ব্যালকনিতে উল্টো ঝুলবেন নাকি লকআপে? স্যার আসলে হয়েছিল কি? আসলে অনেক কিছু হয়েছিল। 3 সপ্তাহ আগে এই মহিলাকে ব্যাংকে ইন্ট্রোডিউস করিয়েছিলেন। এখন বলুন, আমি কিছু মনে করতে পারছি না। বলুন। না স্যার, আমার ভালোভাবে মনে আছে, কিন্তু এ সেই মহিলা নয় যার পেপারে আমি সাইন করেছিলাম। স্যার, এটা কোনো ফ্রড মনে হচ্ছে। যার মধ্যে আপনিও জড়িত মিস্টার পারিক। টাকা কোথায় লুকিয়েছেন? ফটাফট বলুন, না হলে কিন্তু সারা বাড়ি তছনছ করে দেবো। স্যার 2 মিনিট আমার কথা শুনে নিন প্লিজ। এক্সকিউজ মি স্যার। হ্যাঁ বলুন। স্যার, আপনি আমাদের একটা সাহায্য করতে পারেন? কি সাহায্য? স্যার, আমরা রাজকোট থেকে এসেছি। আমাদের ছেলের অ্যাডমিশন হয়েছে মুম্বাইতে। আর স্যার, ওরই অ্যাডমিশনের ফিজ আমাদের জমা দিতে হবে। দেখুন, আমার কাছে কোনো টাকা পয়সা আরে নেই। না স্যার, না, না আপনি ভুল ভাবছেন। আমাদের টাকা চাই না, আমাদের কাছে আছে টাকা। আমরা শুধু রাজকোট থেকে মুম্বাইতে ট্রান্সফার করাতে চাই। স্যার, এই মুম্বাইতে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই স্যার। আপনি যদি এই ব্রাঞ্চে আমাদের একটু ইন্ট্রোডাকশন করিয়ে দেন তাহলে খুব উপকার হবে, প্লিজ স্যার। এটা আপনাদের ছেলের অ্যাডমিশনের জন্যই করছেন তো? হ্যাঁ। স্যার, আমরা খুব সম্মানীয় ব্যক্তি, মিথ্যে কথা কেন বলবো আপনাকে? আর আমরা সত্যিই বলছি, এখানে কোনো ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট নেই। হ্যাঁ, জি। ঠিক আছে, নিন স্যার, নিন। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। ঈশ্বর আপনার মঙ্গল করুক। মিস্টার পারিক, আপনার স্টোরি কিন্তু খুবই ইমোশনাল, কিন্তু এটা পুরনো হয়ে গেছে, বুঝলে? ইয়েস স্যার। টানতে নিয়ে চলে নাকে। আরে চলুন স্যার, এমন করবেন না স্যার, প্লিজ। আমি ছাপোষা মানুষ স্যার। আমি তো ওদের শুধু সাহায্য করছিলাম। আমি একদমই জানি না ওরা কি করেছে। স্যার, বড় ভুল হয়ে গেছে স্যার। প্লিজ আই এম সরি স্যার। অনেক বছরের অভিজ্ঞতায় পুলিশ অফিসাররা বুঝে গিয়েছিল যে রাজন পারেখ মিথ্যে বলছে না। রাজন খুব বড় একটা ভুল করেছিল। সে নিজের ব্যাংকে অপরিচিতদের ইন্ট্রোডাকশন দিয়েছিল। রাজনের এই ভুল থেকে আমরা সবাই একটা শিক্ষা নিতে পারি যে কখনো কোনো অপরিচিত ব্যক্তিকে ব্যাংক বা কোনো ধরনের অ্যাকাউন্টের জন্য ইন্ট্রোডাকশন দেবেন না। আর যদি দেন, তার সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে নিন। কোনো অচেনা লোকের হয়ে গ্যারান্টি দেওয়া নিজের পায়ে কুড়ুল মারার সমান ব্যাপার। সুনিতা মাখিজার এই কেসে অপরিচিত জালিয়াতরা ধুরন্ধর চাল চেলেছিল, আর ঘুঁটি হয়েছিল নিরপরাধ নাগরিকরা। সুনিতা, এই আমার অ্যাকাউন্টে 20,000 টাকা আছে, আর এই 1 লাখ টাকা মিউচুয়াল ফান্ডের পেপারে, আর এই হলো ইন্স্যুরেন্সের পেপার। একটা আমার, একটা তোমার, আর একটা জয়ের।
তুমি এসব আমাকে কেন বলছো? আরে তোমার জন্য ইনভেস্ট করেছি তো আর কাকেই বা বলবো? দেখো, তোমার আর জয়ের এইসব পেপারগুলোর ব্যাপারে জেনে রাখাটা দরকার। কিন্তু আচ্ছা, তুমি তো সবকিছু জানো, তাহলে আমাদের জানার কি দরকার? কাল যদি আমার কিছু হয়ে যায় তখন? আমি জানতাম তুমি এরকমই কিছু বলবে। দেখো সুনিতা, আমার কথাটা তোলা বা না তোলাতে কিছু যায় আসে না। আমি মানছি যে এখন ভালো সময়, কিন্তু খারাপ সময় তো আর বলে আসে না। তাই প্র্যাকটিক্যাল হয়ে ভাবো, ইমোশনাল হয়ে না। আমার কিছু ভাবারই দরকার নেই। আমি শুধু এটুকু জানি যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। পাগলামো করো না সুনিতা। এই যা কিছু ইনভেস্ট আর ইন্স্যুরেন্স আমি করেছি, তোমার আর জয়ের ফিউচারের জন্য করেছি। কে মরতে চায়? যদি কাল কিছু আমার হয়ে যায়, অন্তত এটা তো তোমার জানা থাকবে যে আমি তোমার আর জয়ের জন্য কি ব্যবস্থা করে গেছি। আমি থাকি বা না থাকি, কিন্তু আমি তোমাকে আর জয়কে কারোর সামনে অসহায় হতে দেব না। তোমার ইনভেস্টমেন্টের খেয়াল তুমি রাখো, আর আমি তোমার খেয়াল রাখবো। আমি ভগবানের কাছে রোজ প্রার্থনা করি যে আমাদের বন্ধন অটুট হোক চিরকালের জন্য। আমি আর পারছি না দীপক, ফিরে এসো, তোমার কথা খুব মনে পড়ে। না ইন্সপেক্টর, আমি একে চিনি না। এর নাম সুনিতা মাখিজা, নকল সুনিতা মাখিজা। আমি এর কি ক্ষতি করেছি? ম্যাডাম, টাকার লোভে মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলে। হতে পারে ইন্স্যুরেন্স কোম্পানির লোকেরা একেই দেখেছেন। রাজেনকে আমরা একটু চাপ দিয়েছিলাম ঠিকই, কিন্তু ও কিছু মনে করতে পারছে না। ও ছাড়াও আরো দুজন এই কেসে জড়িত। তিনজনই খুব দ্রুত ধরা পড়বে। ইন্সপেক্টর, ইন্স্যুরেন্সের টাকা তাড়াতাড়ি না পেলে আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। মেডিকেল কলেজের ফিস দিতে হবে, আর কলেজ অপেক্ষা করবে না। ম্যাডাম, আপনার প্রবলেম আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের তরফ থেকে আমরা পুরো চেষ্টা করছি। ঠিক আছে। মিরা রোড থেকে চালগেট আর সিএসটি থেকে থানে অবধি আমাদের যত খোঁচর আছে সবাইকে খবর দাও। বলো যে বাকি কাজ ছেড়ে দিয়ে এই মহিলাকে খুঁজে বার করতে। হ্যাঁ স্যার। এই মহিলাকে যেন কাল সন্ধ্যের মধ্যে আমি কাস্টাডিতে পাই। হয়ে যাবে স্যার। অসহায় এক বিধবা মহিলার ইন্স্যুরেন্সের টাকা ছিনিয়েছে এই গ্যাং। এমন শিক্ষা দেব যে সারা জীবন সেটা মনে রাখবে। গ্রেট, কোথায় পেলে? রফিক খোচরের ফোন এসেছিল স্যার। ও 4 রাস্তার মোড়ে একটা দর্জির দোকানে দেখেছে ওকে। গাড়ি বার করো। হ্যাঁ স্যার, আমি জানি একে। 2-1 দিন পরপরই মাল নিতে আসে এখানে। আজ এসেছিল? না, এখনো পর্যন্ত তো আসেনি আজকে, কিন্তু মনে হচ্ছে 1-1.5 ঘন্টার মধ্যে চলে আসবে। ঠিক আছে, আমরা এখানেই আছি। ও আর কেউ যেন এই ব্যাপারে জানতে না পারে। না না, কেউ জানতে পারবে না স্যার। কিন্তু একটা কথা বলবো আপনাকে, আমার মনে হয় যে ওই মোড়ের শপিং মলটাতে কাজ করে। ঠিক আছে, তুমি সতর্ক থেকো, আমরা ঠিক ধরে নেব। ওকে স্যার। ওই দিকটা ভালো করে নজর রেখো। তুমি বাড়িটার পেছনে চলে যাও, আর তুমি এদিকটা সামলাও। তুমি এই পুরো জায়গাটা কভার করবে, ঠিক আছে? যাও।
ম্যাডাম শুরু আপনার নাম দিয়ে করা যাক। নাম বলো, আসল নাম। রেশমা। রেশমা, তুমি একজন বিধবা মহিলার অধিকার কেড়েছ, ধোকা দিয়ে তার জীবন নষ্ট করেছো তুমি। এবার যদি মিথ্যে বলো না, ওই যে পেছনে দাঁড়িয়ে আছে, এমন মার মারবে না যে যদি বেঁচে থাকো তখন কাঁদবে। স্যার আমি সত্যি বলছি স্যার। স্যার ইন্স্যুরেন্সের চেক কালেক্ট করতে আমি গেছিলাম, আর দেহিসার ব্রাঞ্চেও চেক আমি ড্রপ করেছিলাম, আর তারপর আমি ওখান থেকে 11,90,000 টাকা তুলেছিলাম 3টে কিস্তিতে। টাকাগুলো কোথায়? স্যার টাকা আমার কাছে নেই স্যার। স্যার আরও 2জন লোকও ছিলেন, আমি সমস্ত টাকা ওদেরই দিয়ে দিয়েছি। আমি তো এই কাজের জন্য 1 লাখ টাকা পেয়েছিলাম মাত্র। এই মিথ্যের শাস্তি তোকে পেতেই হবে। নিয়ে যাও একে, আর হ্যাঁ, তিলে তিলে মারবে। স্যার, একেবারে স্যার, শেষ পরে করবো একে। আরে আরে দাঁড়ান স্যার, স্যার 1 মিনিট আমায় ছেড়ে দিন স্যার। স্যার স্যার আমি সত্যি কথা বলছি স্যার। স্যার আমি 4 কোপে থাকি আমার স্বামীর সাথে, আমার বাচ্চাও আছে স্যার। আমি আপনাকে যে 2জন লোকের কথা বললাম না, ওদের একজন পুরুষ আর একজন মহিলা। রেশমা, কোথায় যাচ্ছ? কাজে যাচ্ছি, আর কোথায় যাবো? আরে আমার একটা কাজ করে দেবে? কি কাজ? বলছি দাঁড়া। ওই মহিলার নাম সীমা স্যার, আর ওর স্বামীর নাম রতন। ওনারা এই 1 মাস আগেই আমাদের পাশের বস্তিতে থাকতে এসেছিলেন। গুজরাটের লোক ওরা স্যার। গুজরাতের কোথায় থাকে কখনো বলেছিল? হ্যাঁ স্যার, রাজকোট। কি কাজ করতো? কিন্তু আমার ফটো কেন চাই তোমার? যাতে আমরা তোকে 1 লাখ টাকা দিতে পারি। কি 1 লাখ? দেখ রেশমা, তোর ফটোগ্রাফটা একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে লাগবে। তারপর তোকে আমাদের সাথে একটা অফিসে যেতে হবে, আর ওখান থেকে একটা চেক কালেক্ট করতে হবে। তারপর ওই চেকটা তোকে ব্যাংকের অ্যাকাউন্টে ডিপোজিট করতে হবে, আর তারপর ওই অ্যাকাউন্ট থেকে পয়সা তুলে আমাদের দিয়ে দিতে হবে, যার মধ্যে থেকে 1 লাখ টাকা তোকে দিয়ে দেবো। 1 লাখ টাকার কথা শুনেই আমার মনে একটু লোভ হয়েছিল স্যার। রেশমা, তুমি একটা মলে কাজ করো তাই না? হ্যাঁ স্যার, কিন্তু মাইনের পুরো টাকাটাই আমার স্বামী মদ খেয়ে উড়িয়ে দেয় স্যার। বাচ্চাদের জন্য কিছুই থাকে না। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে ওরা, কত খরচ স্যার। আরে ভগবান নাশই, আইনকে তো ভয় পেতে পারতে। ওনারা তো বলেছিলেন যে কেউ কোনো দিন এই সমস্ত কিছু জানতে পারবে না, এই সব কিছু তো হয়েই থাকে। ওদের সাথে সান্তাক্রুজের ইন্স্যুরেন্স অফিসেও তো গিয়েছিলে। হ্যাঁ স্যার। সীমা এদিকে শোনো, শোনো শোনো, তুমি রেশমার সঙ্গে ভেতরে যাও, আর এই প্যান কার্ডটা নাও ভেরিফিকেশনের জন্য, ঠিক আছে? সামনে রেখো। আর রেশমা, তুমি একবার এই সইটা ট্রাই করো। এই নাও। বাহ বাহ, তুই তো একদম শিল্পী রে। খুব ভালো। এবার যাও তোমরা দুজনে, বেস্ট অফ লাক। হয়ে গেছে। আমি আমার টাকাটা কখন পাবো? দেখো, যখন আমরা আমাদেরটা পেয়ে যাব তখন তুমিও তোমারটা পেয়ে যাবে। কিন্তু কাজ তো হয়ে গেছে না? গুলি বেরিয়ে তো গেছে, কিন্তু এখনো লক্ষ্য ভেদ করেনি। যখনই এই চেক ক্লিয়ার হয়ে যাবে না, ক্যাশ হয়ে যাবে, সবারই আরামই আরাম। ব্যাস স্যার, এরপরে আমি আর কিচ্ছু জানি না। আমি জানি না যে এই সুনিতা মাখিজা আসলে কে। আমি এটাও জানি না যে এই চেকটা কেন দেয়া হয়েছিল। রেশমা, কিছুদিন আগে এই মহিলার স্বামী মারা গিয়েছিলেন। ওনার জীবন বীমার টাকা এটা, যে টাকাতে ওই মহিলা তার ছেলেকে পড়াতে চেয়েছিলেন। ব্যাড লাক স্যার, ওরা 1 মাস আগে বস্তি ছেড়ে চলে গেছে। সেটা তো ওদের যেতেই হতো, কোনো অন্য জায়গায় গেছে অন্য কোনো ফ্রড করতে। খুব বড় খেলাড়ি মনে হচ্ছে। আমার একটা জিনিস মাথায় ঢুকছে না স্যার, ওদের কাছে মিসেস মাকেজার সিগনেচার এলো কি করে? রতন আর সীমা? আমি কোনো রতন আর সীমাকে চিনি না ইন্সপেক্টর।
দেখুন ম্যাডাম, ওদের কাছে আপনার সিগনেচার ছিল, যেটা ওরা নকল সুনিতা মাখিজাকে শিখিয়েছিল। ম্যাডাম, আপনার অথবা আপনার স্বামীর কারোর সাথে শত্রুতা ছিল? না স্যার, আমার এরকম কাউকে মনে পড়ছে না যে আমাদের সাথে এরকম করতে পারে। কোথাও না কোথাও থেকে তো ওরা আপনার সিগনেচার পেয়েই ছিল, আর তাই ওরা এত বড় ফ্রড আরামসে করেছে। একটা নয়, দুটো বড় প্রতিষ্ঠানকে ওরা ঘোল খাইয়ে ছেড়েছে। একটা ইন্স্যুরেন্স কোম্পানি, পরেরটা ন্যাশনালাইজড ব্যাংক। স্যার, আমার মনে হয় এই দুজন ভেতর থেকে কোনো সাপোর্ট পাচ্ছে। গড়বি? আমাদের গড়বি? না না ইন্সপেক্টর, আমার মনে হচ্ছে নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। গত 7-8 বছর ধরে আমাদের এখানে চাকরি করছে, আর যথেষ্ট বিশ্বাসীও। ঠিক আছে, ওনার সততার একটা পরীক্ষা নেওয়া যাক তাহলে। একবার ডাকবেন? শিওর। ইয়েস স্যার। তাহলে স্যার, যে মহিলা আপনার থেকে চেক নিয়েছিল তাকে আপনি চিনতে পারছেন না, তাই তো? হয়তো এটা চিনতে সাহায্য করতে পারে না, কিন্তু এই মহিলা তো জেলে অধীর আগ্রহে আপনার অপেক্ষা করছে। এই আপনাদের স্টেটমেন্ট দিয়েছে যে এই ফ্রডে আপনিও জড়িত। না স্যার, এতে আমার কোনো হাত নেই। আচ্ছা, বসলে হাত করি পড়িয়ে টানতে টানতে নিয়ে চলো পুরো অফিসের সামনে দিয়ে। চলো। না না স্যার, স্যার এরকম করবেন না, এরকম করবেন না স্যার। স্যার প্লিজ, স্যার এরকম করবেন না। আমি মহিলাকে চেকটা দিয়েছিলাম স্যারের কথাতেই। আমাদের স্যার জানতেন যে এই চেকটা ভুল লোককে দেওয়া হচ্ছে। এবার আপনার কি বক্তব্য? স্যার, স্যার আপনি বসুন না প্লিজ। দেখুন স্যার, ছোট একটা অ্যামাউন্ট আধা আধি করে নি। এই দেশে বড় বড় লোক তো কোটি টাকার ঘাবলা করে ঢেঁকুরো পর্যন্ত তোলে না, আর 12 লাখ টাকার জন্যে আমাদেরও ছোটোখাটো ইচ্ছে থাকে। আমরা আমরা আন্না হাজারে হয়ে কি করব? এই পুরো প্ল্যানটা আমারই ছিল স্যার। এটা তো জানা কথা। এই খেলা তুমি অনেক দিনের খিলাড়ি। তুমি তো মানুষের কষ্টের জ্বলন্ত চিতার আগুনে নিজের রুটি শেখো। বিধবা, অসহায় শিশু, বুড়ো মা বাবা, এদের মুখের অন্ন কেড়ে নাও তুমি। ভবিষ্যতে এরকম হবে না স্যার। আপনার কথা শুনে খুবই ভালো লাগলো। রতন আর সীমা কে, আর এখন কোথায় আছে? আমি, গড়বি, রতন আর সীমা, আমাদের 4 জনের টিম। রতন আর সীমা এখন পোরবন্দরে আছে। খনি আমাকে ওদের ছবি দে। আচ্ছা, আছে আমার কাছে। পোরবন্দর পুলিশের সাথে কোঅর্ডিনেট করো ভোসলে। ইয়েস স্যার। এই ফ্রড টিমকে এবার অল আউট করতেই হবে। মানে সাহেব, গত 4 দিন ধরে আমরা যে জুটিটার খোঁজ করছিলাম না, জানেন ওদের কোথায় পেলাম? কোথায় পেলেন? এখানে কাছেই, মানিকচক পুলিশ লকআপে। গ্রেট কুলদীপ স্যার, গ্রেট। তাহলে আপনারা এদের ধরতে পেরেছেন। একটা চেক জাল করতে গিয়ে ব্যাংক ওদের ধরেছে। আচ্ছা স্যার, আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল। এই দুজনকে যত শীঘ্র সম্ভব আমি আমার এখানে চাই। হয়েছে কি, একজন বিধবা মহিলার ইন্স্যুরেন্সের 12 লাখ টাকা হাতিয়েছে। মানে সাহেব, আমি ডিসিপি সাহেবের পারমিশন নিয়ে ওদের আমি ডিসপ্যাচ করে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। জয় হিন্দ। জয় হিন্দ স্যার। বুঝলে কি দিনকাল পড়েছে দেখো। প্রতিটা অফিসে গান্ধীজির ছবি টাঙানো, আর প্রতিটা অফিসে কিছু না কিছু ঘোটালা। কালো টাকার ওপরও তো গান্ধীজিরই ছবি থাকে না স্যার। উনি স্বাধীনতার জন্য লড়েছেন, কিন্তু আজ প্রত্যেক ভারতবাসী ওনাকেই মারার জন্য উদ্যত। ম্যাডাম, যারা আপনাদের সাথে ফ্রড করেছিল সেই সমস্ত লোকেদের আমরা হেফাজতে নিয়েছি। টাকা উদ্ধার হয়েছে? সরি, টাকা কিছু উদ্ধার হয়নি, কারণ ওরা সমস্ত টাকা খরচ করে ফেলেছে। তাহলে দেখুন, এই ফ্রড কেসে ইন্স্যুরেন্স কোম্পানি কিছু অফিসারও যুক্ত। আমি কোম্পানি জিএম এর সাথে কথা বলেছি, ওনাকে সমস্ত কিছু ডিটেলে বলেছি। উনি কথা দিয়েছেন যে আপনাকে আপনার বকেয়া খুব তাড়াতাড়ি মিটিয়ে দেবেন। মিসেস মাখিজা, সবার আগে আমি আমার কোম্পানির পক্ষ থেকে ক্ষমা চাইছি। যা হয়ে গেছে তা হয়ে গেছে স্যার। আপনি শুধু আমাদের পাওনা টাকা আমাদের পাইয়ে দিন। আমার ছেলের বছরটা যেন নষ্ট না হয়। ওর বাবার স্বপ্ন ছিল যে ও ডাক্তার হোক,
আর আমি এদের স্বপ্ন পূরণ করতে চাই। ওই 12 লাখ টাকার সব টাকাটাই আপনি পাবেন। শুধু পুলিশ রিপোর্টটা আমার কাছে আসতে দিন। 1 সপ্তাহের মধ্যে চেকটা আপনি হাতে পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আর এবার কোনো ভুল হবে না, কোনো জালিয়াতি হবে না, আর কোনো ফ্রডও হবে না। আপনার চেক আপনারই হাতে দেওয়া হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা একটা অপ্রিয় সত্য যে আমাদের দেশে ঘটে চলা বড় বড় ফ্রড অনেককেই কুইক মানি বানাতে উৎসাহিত করছে। আজকের এই কেস এই ব্যাপারটাকেও তুলে ধরছে যে ব্যাংকস আর ইন্স্যুরেন্স কোম্পানির মতো সংস্থাগুলোও নিজেদের বিজনেস বাড়িয়ে তোলার প্রচেষ্টায় মাঝে মধ্যেই শর্টকাট নিচ্ছে। একটা ন্যাশনালাইজ ব্যাংক অ্যাড্রেস ভেরিফিকেশন না করেই অ্যাকাউন্ট খুলে দিচ্ছে, আর একটা টপ ইন্স্যুরেন্স কোম্পানি কোনো রকম খোঁজ খবর ছাড়াই ফান্ড ট্রান্সফার করে দেয়। এই তাড়াহুড়ো আর অসাবধানতাই ফ্রডদের অস্ত্র, যাদের সাহায্যে সহজ সরল মানুষদের ফাঁসানো হচ্ছে, লুট করা হচ্ছে, তাদের জীবন নষ্ট করা হচ্ছে। টাকার ফ্রড সতর্কবাণী দেয় না, এই অপরাধ চুপিসারে খুব চালাকি করে করা হয়। আজকের এই কেস আমাদের সবার জন্য খুব বড় শিক্ষা যে ফিনান্সিয়াল ব্যাপারে আমাদের খুবই সতর্কতা অবলম্বন করা উচিত। তা সে ট্রানজ্যাকশন সামনাসামনি হোক বা ইন্টারনেটে হোক, সামান্য অসাবধানতা খুবই ক্ষতিকর হতে পারে। আপনাদের সাথে আবার দেখা হবে। সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.